প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদের হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মুদাচ্ছের নামের একজন লিসেনার্স। উনি যে এই ঘটনাটি আমাদের সংগ্রহ করে দিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল মূলত তার মায়ের আপন মামার সাথে। তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। তখন আমার মায়ের বয়স ৮ কিংবা ১০ বছর হবে। আমার মায়ের মামারা ছিলেন ৬ ভাই ও ৪ বোন। সবার বড়জনের নাম ছিল মুকসেদ। সে দেখতে অনেক সুন্দর ছিল, লম্বায় ছিল প্রায় ৬ ফিটের কাছাকাছি। আমার এই মুকসেদ নানাকে নিয়েই মূলত এই ঘটনা। এই ঘটনাটি ভূতের, না ভয়ের, নাকি অলৌকিক কিছু, নাকি শুধুই ট্র্যাজেডি? ঘটনা শুনে আপনারাই সেটা ঠিক করবেন। এখন যাচ্ছি মূল ঘটনায়। আমার মায়ের নানি অর্থাৎ মুকসেদ নানার মায়ের মাথায় জ্বর ছিল। মুকসেদ নানাই তার প্রথম সন্তান। দ্বিতীয় সন্তান হচ্ছে আমার নানি। মুকসেদ মামা যখন জন্ম নিল তখন সব কিছুই ঠিকঠাক ছিল। তার পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই অবাক হয়ে যায়। সবাই দেখে তার মাথায় জট নেই। এটা দেখে মূলত সবাই অবাক হওয়ার চেয়ে খুশিই বেশি হয়। সবাই চিন্তা করে জট থাকাকালীন সময় অনেক কিছু বাদ বিচার করে চলতে হয়। অনেক কিছু খেতে পারতো না, মরা বাড়িতে যেতে পারতো না, শ্মশানের কাজ দিয়ে চলাচল করতে পারতো না। মরা বাড়িতে গেলে তিনি মূলত অজ্ঞান হয়ে যেতেন। আর শ্মশানের পাশ দিয়ে গেলে হুট করে ৭ দিন বা ৩ দিন কারোর সাথে কথা বলতেন না। ওই ৭ দিন বা ৩ দিন তার জীবনযাপন সবই ঠিক থাকতো। যেমন রান্না করা, গোসল করা, ঘুমানো, সকালে ওঠা, সব কিছু ঠিকঠাক। শুধু কারোর সাথে কথা বলতেন না। এই সব দিক চিন্তা করে সবাই বলে যে ভালোই হয়েছে, সব কিছু ঠিকঠাক চলছিল। মুকসেদ নানা বেশ বড় হয়ে উঠলেন। তারপর জন্ম নিল মুকসেদ নানার অন্যান্য ভাই বোন। মুকসেদ নানা তখন টকবকে যুবক। মুকসেদ নানা সবসময় লাল কালারের জামা পরতেন, বিশেষ করে লাল ফতুয়া টাইপের ঢোলা আলখল্লা, লাল লুঙ্গি, লাল গামছা সবসময় তার কাছে থাকতো। এই মুকসেদ নানা কিন্তু খুব ভালো দোতরা বাজাতে পারতেন। দোতরা বাজাতেন এবং বাজিয়ে বাজিয়ে খুব সুন্দর করে গান গাইতেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের বাড়িতে বৈঠক হতো। আল্লাহ রাসূলের শান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হতো। প্রথমে মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ, এরপর গান বাজনা করা হয়। সেই গানের আসরে পাশের গ্রামের হিন্দু কিছু মহিলারা গান শুনতে আসতেন। গ্রামের নাম ছিল নাওডুবি। মুকসেদ নানাদের বাড়ি থেকে হেঁটে গেলে মাত্র ১৫ মিনিট লাগে। এইসব মহিলাদের ভেতর থেকে একজনের মুকসেদ নানাকে খুব ভালো লেগে যায়। মহিলার নাম ছিল ডালিয়া। সেই মহিলা ছিল বিবাহিত। ওই মহিলা রাতে তার ননদকে নিয়ে মূলত গান শুনতে আসতো। কিন্তু ধর্মীয় বিষয় বিবেচনা করে সে আর নানাকে কিছুই বলতো না।
প্রতি বৃহস্পতিবার নিয়ম করে তিনি গান শুনতে আসতেন। মোকসেদ নানার মা বাবা একসময় চিন্তা করলেন তাকে বিয়ে করানো উচিত। এমন করে গান বাজনা করে ঘুরে ঘুরে বাউলের মতো আর কতদিন, বিয়ে করিয়ে দিলে হয়তো সংসারই হবে। আগের দিনে কিন্তু এখনকার মতো ছেলে মেয়েদের দেখা দেখির কোনো পর্ব থাকতো না। মুরব্বীদের দেখাই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। মেয়ে দেখা হলো, বিয়ের দিনও ঠিক হলো। 2 বা 3 গ্রাম দূরে মোকসেদ নানার বিয়ে ঠিক করা হয়। মোকসেদ নানা সুন্দর করে পাগড়ি, পাঞ্জাবি, পায়জামা, রুমালে আতর মেখে জামাই সেজে পালকি নিয়ে সেদিন বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান। কিন্তু বর ও কনে কেউই কারো মুখ দেখেননি। শুধু ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটি পালন করা হয়। বউ নিয়ে ফেরার সময় ওই হিন্দু মহিলার বাড়ির সামনে দিয়ে আসতে হবে। এক পালকিতে বর আর একটাতে বউ। আসার সময় হুট করে ওই হিন্দু মহিলার ঠিক বাড়ির সামনে এসে মোকসেদ নানা তার পালকিটাকে থামাতে বললেন। কিন্তু সবাই বললেন এখান থেকে বাড়ি যেতে তো বেশি সময় লাগবে না, একেবারে বাড়িতে গিয়েই থামাবে। বেশ কয়েকবার পালকি নামিয়ে জিরিয়ে নিয়েছিল তারা। কিন্তু মোকসেদ নানা খুব গম্ভীর ও আদেশের গলায় পালকি থামাতে বলেন। থামানোর পর মোকসেদ নানা একজনকে বলেন যে সে আর বাড়িতে যাবে না। সবাই বলে, কেন এমন পাগলের মতো কথা কেন বলছো? সবাই যখন খুব জোরাজুরি করছিল তখন সেখান থেকে একজন লোক পাঠিয়ে মোকসেদ নানার মাকে ডেকে আনা হলো। তারপর সে তার মাকে বলে, বউ চাইলে ছেলে পাবে না, আর ছেলে চাইলে বউ পাবে না। তখনই সাথে সাথে গ্রামের গণ্যমান্য মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান সবার উপস্থিতিতে মেয়ের সাথে যারা এসেছিলেন তাদের মাধ্যমে মেয়ের বাড়ির লোকজন খবর দিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের মেয়েকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এর কিছুদিন পর থেকে রাতের বেলা ওই মোকসেদ নানাকে আর ঘরে পাওয়া যেত না। এমন 2-1 বার না, প্রায় রাতেই এমন হতে লাগলো। ঘর ভেতর থেকে আটকানো, কিন্তু সকালবেলা তাকে বাড়ির উঠোনের মাঝখানে পাওয়া যায়। তার মা বাবা বেশ চিন্তায় পড়ে যান। ছেলেটার সাথে এমন কি হলো, এখন রাতে ঘরেও পাওয়া যায় না। একদিন রাতে মোকসেদ নানার মা, অর্থাৎ আমার মায়ের নানি, স্বপ্ন দেখেন। ফিস ফিস করে কেউ তাকে বলছে, মোকসেদকে সকালে যেখানে দেখিস সেখানে শুধু শন আর বাঁশ দিয়ে লোহার পেরেক ছাড়া, দরজার বেড়া ছাড়া একটি আসন ঘর তুলে দেয়। মোকসেদ নানার মা স্বপ্নটার বিষয়ে কাউকেই কিছু বললেন না। এরপর কোনো প্রকার সমস্যা ছাড়া বেশ কিছুদিন চলে যায়। মোকসেদ নানা তার মতো গান গাইতেন। তার মা ছাড়া কারোর সাথে তেমন কথা বলতেন না। বেশ কিছুদিন ভালো যাবার পর মোকসেদ নানার মা আবারও সেই স্বপ্নটা দেখেন। সেদিনও তিনি স্বপ্নটা দেখে কারো কাছেই কিছু বললেন না। এর 3 দিন পর সকালে মোকসেদ নানাকে আর ঘরে পাওয়া যায় না, এমনকি উঠোনেও পাওয়া যায় না। মোকসেদ নানার মা বাবা ও অন্যান্য ভাই বোনেরা খুব কান্নাকাটি শুরু করে। তখন আমার নানার বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শুনে আমার নানা, মামা ও খালারা সাথে সাথে মোকসেদ নানাদের বাসায় যান। তারা গিয়ে শোনেন মোকসেদ মামার মা বিলাপ করে কান্না করছেন আর বলছেন আসনটা দিলে হয়তো এমন হতো না। এরপর সবাই মোকসেদ নানার মাকে কিছুটা সান্ত্বনা দিয়ে তার কাছে জানতে চান যে বিষয়টি কি। তখন মোকসেদ নানার মা তার স্বপ্নের বিষয়টি খুলে বলেন এবং তার কিছুক্ষণ পরে আবার মোকসেদ নানার বাড়িতে হট্টগোলের শব্দ শুনতে পাওয়া যায়। আমার নানা ভাই, মা, খালারা আবার সবাই মিলে দেখতে যান। যাবার পর সবাই দেখতে পান বেশ কিছু লোক মিলে মোকসেদ নানাকে বাড়ির ভিতরে নিয়ে আসছে, কিন্তু কিছুতেই 8-10 জন লোক মিলে তাকে ঘরে তুলতে পারছিলেন না। খুব স্বাভাবিকভাবে তিনি হেঁটে আসলেন, কিন্তু বাড়ির উঠোন থেকে সবাই টেনেও আর তাকে সরাতে পারছে না। যেখানে তাকে সকালে পাওয়া যেত সে ওখানে বসে দোতারা নিয়ে টুংটাং করছে। এত হট্টগোল, এত মানুষ, কোনো কিছুই সে পাত্তা দিচ্ছিল না।
সে তার মতোই স্বাভাবিকভাবে দোতারা নিয়ে টুংটাং আওয়াজ করছেন। তখন আমার নানা ভাই সবাইকে শান্ত হতে বললেন এবং জানতে চান মকসিদকে কোথায় পাওয়া গেছে। তখন যারা তাকে সাথে করে বাড়ি নিয়ে এসেছিল তাদের একজন বলে, ও তো ভাদিয়াখোলা বাজারের পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভিতরে দোতারা নিয়ে শুয়েছিল। ঘটনাটা 1972 থেকে 74 সালের। তখন বাড়িঘর বেশি ছিল না, বেশিরভাগ জায়গা ছিল জঙ্গল। তারা বলে, আমরা সকালে বাজারে যাবার সময় ওই জঙ্গলের ভিতর থেকে দোতরার শব্দ শুনতে পাই, কিন্তু কাউকে দেখতে পাই না। এমন করে বাজারে যাবার সময় অনেকে দোতরার শব্দ শুনে ভয় পেত। প্রতিদিন বাজারটা শুরু হতো ঠিক ফজরের নামাজের পর এবং চলতো প্রায় সকাল 8টা পর্যন্ত। বাজার থেকে বাড়ি ফেরার পথে কৌতূহলবশত 6-7 জন লোক মিলে ভয় ডর ভেঙে ঝোপ জঙ্গলের ভিতরে প্রবেশ করেন। জিন ভূতের ভয় নয়, এমন জঙ্গলে তখন বিভিন্ন প্রকার বন বিড়াল, সাপ ও জঙ্গলের ভীতিকর সব প্রাণী ছিল। আমার নানা ভাই এইসব ঘটনা শুনে সবাইকে শান্ত হতে বললেন। আমার নানা ভাই মোকসেদ নানার মাকে নতুন একটি চুলা খুঁড়তে বলেন। তখনও মোকসেদ নানা হাসি মুখে দোতরা নিয়ে উঠোনের ওই মাঝখানেই বসেছিল। নানা ভাই চুলা খুঁড়তে বলে কোথায় যেন চলে গেলেন এবং কিছুক্ষণ পর হাতে করে অনেকগুলো গাছের পাতা এবং নতুন একটা মাটির হাঁড়ি সঙ্গে করে নিয়ে আসলেন। নিয়ে আসার পর তিনি কি করলেন, ওই নতুন চুলায় নদীর পানি এনে সেটা গরম করতে বসালেন। হাতের পাতাগুলো পানির ভেতরে দিয়ে পানি গরম হতে দিলেন। পানি গরম হতে হতেই নানাভাই মোকসেদ নানার মাকে বলেন, এখনই স্বপ্নের আদেশ অনুযায়ী আসন গড়ানোর ব্যবস্থা করুন। সাথে সাথে আসন তৈরি করতে যা যা লাগবে কিনতে পাশের ঝিটকা বাজারে চলে গেল অনেকে। তখন পুরোটাই ছিল মাটির রাস্তা, পায়ে হাঁটা বা ভ্যান ছাড়া চলার কোনো উপায় ছিল না। সেই যে পানি গরম হবার পর মোকসেদ নানাকে উঠোনের মাঝখানে এনে বসিয়ে 7 ধরনের গাছের পাতা দেওয়া গরম পানি দিয়ে গোসল করালেন এবং নতুন লাল কাপড় পরালেন। 1 গ্লাস দুধ খাওয়ানোর পরে নানা ভাই তার পাশেই বসে রইলেন যতক্ষণ না আসন তৈরির মালামাল চলে আসে। সেগুলো বাজার থেকে কিনে আনতে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো সময় লেগেছিল। নানা ভাই এই লম্বা সময়টা মোকসেদ নানার পাশেই বসা ছিলেন এবং ওই জায়গাটা ভালো করে লেপে তার উপর আসনের কাজ শুরু করে। নানাভাই সবাইকে পবিত্র অবস্থায় কাজগুলো করতে বলেছিলেন। আসনে সবকিছু আসলো। সেদিন রাত 8টা থেকে 9টার ভিতরেই আসনের কাজ সম্পূর্ণ হলো। সেখানেই রাতে মোকসেদ নানার ঘুমানোরও ব্যবস্থা করা হলো। সেখানেই রাতের খাবারও দেওয়া হলো। খাবার দেওয়ার সময় মোকসেদ নানা তার মাকে বলল, মা বেশি করে দুধ দিও। সেদিন রাতেই মোকসেদ নানা তাদের বাড়িতে শেষবারের মতো খাবার খায়। এরপর কেটে যায় 12টি বছর। সেই 12 বছর মোকসেদ নানা তাদের বাড়িতে এক বেলাও ভাত বা অন্য কিছু খাননি, আর বাড়িতে একটি রাতও তিনি ঘুমাননি। এই 12টা বছর সে তার বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গলে রাত কাটাতেন। জঙ্গল ছিল খুবই ভয়ঙ্কর। সে প্রায় 12 বছরের মতো এই জঙ্গলেই কাটালেন। কেউ কিছু দিলে খেতেন, না দিলে খেতেন না। মজার বিষয় হলো, যতই ক্ষুধা লাগুক না কেন তার বাড়ির খাবার দিলে তিনি খেতেন না। অন্য কাউকে দিয়ে তাদের বাড়ির খাবার দিলেও সে বুঝে ফেলত। সেদিনের পর দিন আমার নানা ভাই মোকসেদ নানার মা বাবাকে বলেন তারা যেন চিন্তা না করে, তাদের ছেলে তাদের চোখের সামনেই থাকবে, কিন্তু 12 বছর কারোর সাথে কোনো কথা বলবে না, বাড়ির খাবারও সে খাবে না। কারণ জানতে চাইলে নানাভাই বলেন, গতকাল রাতে সে তার মাওলানা সাহেবের সাথে কথা বলেছেন। ওই মাওলানা সাহেবের মূলত একজন জিন ছিল। আমার নানা ভাইয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক। সেই জিনটি এখনও আমার নানা বাড়িতে আছে। আমার মা, মামারা ও খালারা অনেকেই এই জিনকে দেখেছেন। আমার নানা বাড়ির রান্নাঘরের পাশে একটি তেঁতুল গাছ আছে।
সেই গাছেই সে থাকে। মাথায় সাদা টুপি দেওয়া ও সাদা আলখাল্লা পরা একটা অবয়ব বোঝা যায়। সে কারো ক্ষতি কখনো করেনি, আর করবেও না। ওই জিন বলল, এটা এক প্রকার শাস্তি দেওয়া হয়েছে মকসেদ নানাকে। আর সবচেয়ে বড় বিষয়, মকসেদ নানাকে হিন্দু শাস্ত্র মতে কেউ একজন তাবিজ করেছে, যার প্রভাবে মকসেদ নানার এই পরিস্থিতি। আমার নানা ভাই আরও বলেন, মকসেদ নানার বিয়ে কেউ একজন সহ্য করতে পারেনি। সে যেন কাউকে বিয়ে করতে না পারে, বা বিয়ে করলেও সে যেন সংসার করতে না পারে, সেই লক্ষ্য হাসিলের জন্য তাকে কালো জাদু করা হয়েছে। বিষয়টি ছিল এমন, তুই আমার না হলে অন্য কারো হতে পারবি না। তাই হিন্দু শাস্ত্র মতে তাকে কালো জাদু করা হয়েছে। নানা ভাইয়ের মাওলানা সাহেবের এত ক্ষমতা ছিল না যে তিনি এই তাবিজ বা কালো জাদু কাটাতে পারেন। কালের মূর্তি, অসুরের মূর্তি, খারাপ দেবতার মূর্তির গায়ের থেকে মাটি নিয়ে মূলত এই কাজটি করা হয়েছিল। তাবিজটা খুবই অপবিত্র এবং নাপাক জায়গায় রাখা হয়েছিল। তাই নানা ভাইয়ের মাওলানা সাহেব ওই তাবিজটা নষ্ট করতে পারেননি। জিন জাতি অনেক পবিত্র ও অপবিত্র জায়গায় যেতে পারেন না। যদি মকসেদ নানার মা প্রথমবার স্বপ্নটা দেখার পরেই আসনে ঘর তুলে দিতেন, তাহলে 12 বছর সে আর জঙ্গলে জঙ্গলে থাকতো না। তখন আর কিছুই করার ছিল না, এমন করে 12 বছর কাটাতে হবে। তখন থেকে কেউ তাকে মকসেদ বলতেন না, বলতেন মকসেদ পাগল। প্রিয় লিসেনার্স, হয়তো আপনারা ভেবেছেন ঘটনাটি শেষ, কিন্তু না, ঘটনা এখনো শেষ হয়নি। 12 বছর শেষ হবার সাথে সাথে সে তার বাড়িতে ওই উঠোনের মাঝখানে যে আসনঘর তোলা হয়েছিল সেখানে গিয়ে ওঠেন, এবং আবার প্রতি বৃহস্পতিবার গান বাজনা করতেন। গান বাজনা শেষ করে সবাই যে যার মতো চলে যেত। ওই হিন্দু মহিলারাও কিন্তু তখন গান শুনতে আসতো। সবাই যাবার পর আসনে দুধ কলা ভোগ দিত। এভাবে ভালোই যাচ্ছিল। বেশ কয়েক বছর চলে যায়। তারপর একদিনকার ঘটনা। দিনটি ছিল শুক্রবার, সময়টা ছিল বাদ জুম্মা। মকসেদ নানাদের পাশের বাড়িতে কোনো একটা কারণে মিলাদ মাহফিলের দাওয়াত পান, এবং সেখানে মকসেদ নানা ও আমার নানা ভাই যান। মিলাদ মাহফিল শেষ হবার পর সবাইকে তাবারক বিতরণ করা হলো। সবাইকে লম্বা পাতিতে সিরিয়াল দিয়ে বসিয়ে কলা পাতায় খেতে দেওয়া হলো। মকসেদ নানাও সবার সাথে খেতে বসলেন এবং ভাত ও মাছ খেলেন। তারপর পায়েস বা ক্ষীরের ব্যবস্থাও ছিল। মকসেদ নানার কলা পাতায় ক্ষীর দেওয়া হলো। সে ক্ষীর সে মাত্র দুবার মুখে দিয়ে খেয়েছিলেন। তারপর মানুষজনের ভিতরে তার রক্তবমি শুরু হয়। কলের পানির মতো নাকি তার গলা দিয়ে রক্ত বের হয়েছিল। মাত্র 3 থেকে 5 মিনিটের ভেতরেই রক্তবমি করতে করতে স্বাদের দোতরা ছেড়ে চলে যান না ফেরার দেশে। মকসেদ মামার পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। সেই বাড়ি থেকে মকসেদ নানার লাশ বাঁশের খাটিয়ায় করে তার বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার সময় সবাই অদ্ভুত একটি বিষয় খেয়াল করেন। তাদের বাড়িতে ঢোকার সময় পুকুর পাড় দিয়ে যেতে হয়। সেই পুকুর পাড়ে গিয়ে সবাই হকচকিয়ে যায়। পুকুর পাড়ে সবাই দেখতে পান বিশাল একটা অজগর সাপ মোচড়াতে মোচড়াতে আর্তনাদ করতে করতে পুকুরের এই মাথা থেকে ওই মাথায় যায় এবং আসে, এবং শো শো করে মেঘের গর্জনের মতো হৃদয়ে চুপসে যাওয়ার মতো শব্দ করে। সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় 12 থেকে 14 ফুট এবং প্রস্থ ছিল প্রায় 2.5 ফুটের মতো। শত শত মানুষে ভিড় হয়ে যায় সেই দৃশ্য দেখার জন্য। এরপর মকসেদ নানার লাশ গোসল করানো হয়, কাফন পরানো হয়। আমার নানা ভাই জানাজা পড়িয়েছিলেন। আমার নানা ভাই আসনঘরের মাঝখানে কবর খোঁড়ার নির্দেশ দেন। যখন কবর খোঁড়া শেষ হয় তখন ওই সাপটাও রক্তবমি করতে করতে মারা যায়। সাপটাকেও মাটি চাপা দেওয়া হয়। মকসেদ নানা মারা যাবার পরদিনেই ওই ডালিয়া নামক হিন্দু মহিলাটি বদ্ধ উন্মাদ হয়ে যান এবং বাকি জীবন তিনি
পাগল থেকেই মারা গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণাও আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।